আসসালামু আলাইকুম, ওয়েলকামিং ইউ টু edutubebd.com। আমি ফাহাদ। আজকে সিলেট বোর্ড 2016-এর রসায়ন কেমিস্ট্রির কোয়েশ্চেনটা নিয়ে আলাপ করব। তোমরা আমার যারা এই ভিডিওগুলো দেখছো এখন পর্যন্ত, তোমাদের প্রত্যেকের কাছে আমার আন্তরিক একটা অনুরোধ থাকবে, তোমরা খুব ভালো মতো তোমাদের স্টাডিটা চালাবে, তোমাদের অধ্যয়নটা, তোমাদের পড়াশোনা এবং তোমাদের জ্ঞান অর্জনের প্রক্রিয়াটা যাতে শুদ্ধ হয়। এবং আমি আরও একটা কথা বলতে চাই, যেহেতু আমি আল্লাহর অশেষ রহমতে একটা প্ল্যাটফর্ম পেয়েছি তোমাদের সামনে কথা বলার জন্য, এবং তোমরা যারা এই ভিডিওগুলো দেখছো তাদের কাছে এই কথাটুকু আমার তরফ থেকে পৌঁছে দেওয়ার দায়িত্ব বলে মনে করছি যে তোমরা যেভাবেই তোমরা পড়াশোনা করো না কেন, সেই পড়াশোনাটা করাটার যাতে একটা সলিড একটা আর্ট থাকে, এবং সেটা শুধুমাত্র জ্ঞান অর্জনটা যাতে এই লেভেলে হয় যেটা তুমি পরবর্তীতে তোমাদের প্রফেশনে বা তোমাদের নেক্সট স্টেজের লাইফে সেটাকে কাজে লাগাতে পারো। সো আমি রিকোয়েস্ট করব তোমাদেরকে যে তোমরা যেমনভাবেই জ্ঞান অর্জনের প্রক্রিয়াটা চালাও, যে অবস্থা থেকে চালাও, জীবনটা হচ্ছে প্রত্যেকের আলাদা আলাদা জীবনের স্ট্রাকচার। এই জীবনটাতে তোমরা যেভাবেই সামনের দিকে যাচ্ছ, প্রত্যেকটা মুহূর্তেই যে পার হচ্ছে, এই পার হওয়ার পিছনে তোমাদের যে চেষ্টা, তোমাদের যে শ্রম এবং তোমাদের যে অধ্যবসায়, আমি নিজের কথা বলছি, সেটা যাতে অ্যাকিউরেট হয়, সেটা যাতে আমাদের ভিশন এবং মিশনটাকে পারসিউ করে, এবং আনন্দ নিয়ে বাঁচতে হবে। সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে কথাটা, দুঃখ কষ্ট নিয়ে বাঁচার দরকার নাই, আনন্দ নিয়ে বাঁচতে হবে, এবং প্রত্যেকটা মুহূর্তে জিনিসটাকে ইউজ করে নিজেকে ভালো রেখে সামনে আগাতে হবে। সো তোমরা এই মুহূর্তে যারা এসএসসি দিচ্ছ তারা তো গড়ে উঠতেছো। সো এই গ্রোয়িং মোমেন্টে, তোমাদের এই গ্রোয়িং স্টেজ অফ লাইফে তোমাদের উচিত যে জীবনে যত ধরনের বাধা আসবে সেই প্রতিকূলতাকে কাটিয়ে কিভাবে সামনে যাওয়া যায় সেই রাস্তাটাকে আয়ত্ত করা, ভালোভাবে বাঁচার চেষ্টা করা, কারো কোনো ক্ষতি না করে বাঁচার চেষ্টা করা। এই জায়গাটা তোমাদেরকে আমি বলবো তোমরা অবশ্যই এটাকে অ্যাচিভ করা ট্রাই করবা। তোমার মুখ থেকে যাতে এমন কোনো শব্দ বের না হয় যেটা অন্যজনকে আঘাত করবে বিনা কারণে, বা এমন কিছু করো না যেটার আসলে কোনো মিনিং থাকবে না। হ্যাঁ, এই জিনিসগুলোকে একটু আয়ত্ত করার চেষ্টা করা। যেহেতু আমার ফিল হয়েছে ভিতর থেকে যে এই কথাগুলো আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে, যেহেতু তোমরা শুনছো, জানছো, আমাকে তোমাদের কাছে পৌঁছানো, এবং আমি জানি যে তোমরা অনেকেই চেষ্টা করবা জিনিসটাকে পারসিউ করার, এবং আমিও আন্তরিকভাবে দোয়া করি এবং তোমরা আমার জন্য দোয়া করবা যাতে করে আমরা প্রত্যেকের জন্য ভালো থাকতে পারি। সো সিলেট বোর্ড 2016-তে টেস্ট পেপার যদি তোমার সামনে থেকে থাকে, প্রথম সৃজনশীলটা খেয়াল করো, সেখানে এইরকম একটা ছক দেওয়া আছে এবং ছকে মৌলও দেওয়া আছে। আবার সেই মৌল যেগুলোর কোনো প্রচলিত মিনিং নাই, কিন্তু আমাকে পারমাণবিক সংখ্যা দিয়ে হিসাব করতে হবে। সো 19 হচ্ছে কার? 19 হচ্ছে কোন মৌলের পারমাণবিক সংখ্যা? 19। এটা তোমরা অবশ্যই মনে রাখবা, সেটা হচ্ছে পটাশিয়াম। 9 হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। 6 হচ্ছে কার্বনের, 18 হচ্ছে আর্গনের, 8 হচ্ছে অক্সিজেনের। সিলেট বোর্ড 2016 এই যে মৌলগুলো দেওয়া আছে, এই মৌলগুলো দিয়ে তারা ফার্স্ট কোয়েশ্চেনটা করেছে এরকম, উভমুখী বিক্রিয়া কাকে বলে? উভমুখী বিক্রিয়ার সংজ্ঞা যে বিক্রিয়া একই সাথে বিক্রিয়ক থেকে উৎপাদ এবং উৎপাদ থেকে বিক্রিয়ক সৃষ্টি হয়, সেটা হচ্ছে উভমুখী বিক্রিয়া, অর্থাৎ একই সাথে দুই দিকে সংঘটিত হয়। সো উভমুখী বিক্রিয়ার সংজ্ঞায় তোমরা এটা ইরিভার্সিবল রিঅ্যাকশন হচ্ছে একমুখী বিক্রিয়া, রিভার্সিবল রিঅ্যাকশন হচ্ছে উভমুখী বিক্রিয়া। সো বাই দ্য ডেফিনেশন তুমি বলবা যে বিক্রিয়া একই সাথে বিক্রিয়ক থেকে উৎপাদ এবং উৎপাদ থেকে বিক্রিয়ক সৃষ্টি হয় সেটাকে উভমুখী বিক্রিয়া বলে। পরের কোশ্চেন হচ্ছে উদ্দীপকের কোন মৌলটি নিষ্ক্রিয়, এর কারণ ব্যাখ্যা করা। ওয়েল, আমরা জানি যে পর্যায় সারণীতে তোমরা যে টেবিলটা দেখেছো, টেবিলের একদম রাইট কর্নারে
রাইট বেস্ট কর্নারে যে মৌলগুলো আছে সেই মৌলগুলো হচ্ছে নিষ্ক্রিয় মৌল এবং এরা হচ্ছে ইনার্ট গ্যাস। এবং এই ইনার্ট গ্যাসের মধ্যে তুমি কাকে এখানে দেখতে পাচ্ছ ইনার্ট? যদি তোমাদের সেই মৌলগুলো মুখস্থ থেকে থাকে আমি 100% শিওর তোমরা জানো যে এখানে হচ্ছে আর্গন নিষ্ক্রিয় গ্যাস, কারণ 6টা নিষ্ক্রিয় গ্যাস আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। সো এই 6টা নিষ্ক্রিয় গ্যাসের নাম তোমাদের যেন জানা উচিত, এই জন্য বিকজ এরা ইনার্ট বিকজ অফ দেয়ার ইলেকট্রন কনফিগারেশন ইজ সো স্টেবল। এবং এই স্ট্যাবিলিটির পিছনে কারণ হচ্ছে অষ্টক তত্ত্ব বা দ্বিত, 2-এর নিয়ম বা 8-এর নিয়ম যেটা আছে। আর্গনের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা খেয়াল করতে পারি যে আর্গনের যেহেতু 18, ওর ফার্স্ট শেলে 2টা, পরের শেলে 8টা, কে শেল, এল শেলে 8টা এবং এম শেলেও 8টা ইলেকট্রন আছে। যেহেতু ওর সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 8টা ইলেকট্রন বিদ্যমান, সেহেতু এই 8টা ইলেকট্রনের স্ট্যাবিলিটির কারণে স্থায়িত্বের জন্য সে অন্য কোনো মৌলের সাথে যুক্ত হয় না, অন্য কোনো মৌলের সাথে যুক্ত হতে চায় না, সুতরাং এরা হচ্ছে নিষ্ক্রিয়। পরের কোয়েশ্চেনটা হচ্ছে এ এবং ডি এই মৌলের মধ্যে কি ধরনের বন্ধন গঠিত হয়? এ হচ্ছে পটাশিয়াম, ডি হচ্ছে ফ্লোরিন। এখন পটাশিয়াম আর ফ্লোরিনের মধ্যে কেমন বন্ধন হবে আমরা এটা খুব ভালো মতোই জানি। পটাশিয়াম হচ্ছে 19, সুতরাং ওর বাইরে ইলেকট্রন হচ্ছে একটা। কিভাবে? পটাশিয়ামের যদি ইলেকট্রন কনফিগারেশন আমরা করি, পটাশিয়াম হচ্ছে 19, তাহলে হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 4s1 নো 3d। সো এই যে 4s1 তার মানে হচ্ছে পটাশিয়াম 4 নম্বর পর্যায়ের মৌল, 1 নম্বর গ্রুপের মৌল। সো ওর বাইরে হচ্ছে একটা ইলেকট্রন আছে। আর আমি যদি ফ্লোরিনেরটা করি, ফ্লোরিনেরটা হচ্ছে 9 1s2 2s2 2p5 5। সো এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তরে 7 নাম্বার বা 17 নম্বর গ্রুপের মৌল, সেটা হচ্ছে হ্যালোজেন। তোমরা জানো হ্যালোজেন আছে 5টা, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেটিন। So one of them are fluorine. So as fluorine is halogen, so এই পটাশিয়াম এবং ফ্লোরিন যেহেতু ধাতু এবং অধাতু, সো এদের মধ্যে কি বন্ধন হবে খুব সিম্পলি আমরা বলতে পারি পটাশিয়ামের বাইরে একটা ইলেকট্রন সেটা দিয়ে দিবে। এই দিয়ে দেওয়াটা মানে হচ্ছে ইলেকট্রন যে দিয়ে দিল, আবার ওর বাইরে যে 7টা ইলেকট্রন, ও যে একটা ইলেকট্রন নিল, both of them will have the electron configuration is outer shell will be 8, so they will get the octet theory. By the octet theory they will be stable. So এই যে পটাশিয়াম ওর যে একটা ইলেকট্রন চলে যাচ্ছে, দিয়ে দিচ্ছে, এই দিয়ে দেওয়ার কারণে সে কি ক্যাটায়নে পরিণত হবে, আর ফ্লোরিন সেই ইলেকট্রনটা নিয়ে ফ্লোরাইড আয়নে পরিণত হবে। সো পটাশিয়াম এবং ফ্লোরিন বিক্রিয়া করে পটাশিয়াম প্লাস আর ফ্লোরিন মাইনাস মিলে পটাশিয়াম ফ্লোরাইড হবে। সো এই যে পটাশিয়াম ফ্লোরাইড, এই পটাশিয়াম ফ্লোরাইড হচ্ছে একটা আয়নিক যৌগ। সো তোমরা এইভাবে ইলেকট্রন কনফিগারেশন দিয়ে ব্যাখ্যাটাকে সহজ ভাষায় সুন্দরভাবে লিখে অ্যান্সার করবা। পরের কোয়েশ্চেন হচ্ছে উদ্দীপকের একটি মৌল শুধুই সমযোজী বন্ধন গঠন করে, বিশ্লেষণ করো। ওয়েল, সমযোজী বন্ধন গঠন করার পিছনে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে পটাশিয়াম বাইরে একটা ইলেকট্রন, সে নিঃসন্দেহে আয়নিক যৌগ গঠন করেছে, ফ্লোরিনও করেছে আমরা জানি। আর্গন নিষ্ক্রিয় গ্যাস, সেই ইলেকট্রন বিন্যাসে এমনভাবে বাইরে স্টেবল যে সে বিক্রিয়া করবে না। আমরা খুব ভালো মতো জানি যে অক্সিজেন আয়নিক যৌগ গঠন করে, ম্যাগনেসিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড, এরা হচ্ছে আয়নিক যৌগ। সুতরাং একটা মৌল বাকি আছে যে মৌলটা কখনোই আয়নিক বন্ধন গঠন করবে না, সে সবসময় সমযোজী বন্ধন গঠন করবে। কারণ হচ্ছে ওর ইলেকট্রন বিন্যাস। কার্বনের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন আছে 4টা, ফার্স্ট শেলে 2টা, পরের শেলে হচ্ছে 4টা। এই 4টা ইলেকট্রনকে নিয়ে সে কি করতে পারে, তার যদি অষ্টক পূরণ করতে হয় আইদার তাকে 4টা ইলেকট্রন নিতে হবে,
আর সে যদি 4টা ইলেকট্রন দিয়ে দেয় তাহলে তার বাইরে 2টা ইলেকট্রন হবে, যেটা হিলিয়ামের মতো নিষ্ক্রিয় স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস হবে। কিন্তু একটা মৌলের পক্ষে 4টা ইলেকট্রন একসাথে রিসিভ করা এবং 4টা ইলেকট্রন ছেড়ে দেওয়া দুইটাই অসাধ্য ব্যাপার। কারণ এক্ষেত্রে যে পরিমাণ শক্তির প্রয়োজন সেই পরিমাণ শক্তি একটা মৌলের পক্ষে ওই মৌলের ভিতরেই পরিমাণ এনার্জি নেয় যে এই মৌলগুলোকে বাইরের ইলেকট্রনগুলোকে বাইরে বের করতে পারে, সো দ্যাট সে যাতে আরেকটা মৌল নিয়ে যৌগ গঠন করতে পারে। ইটস ইম্পসিবল। সো কার্বনের পক্ষে কখনো আয়নিক বন্ধন গঠন করা সম্ভব না, সে সর্বদাই সমযোজী বন্ধন গঠন করে। এখানে তোমরা আয়নীকরণ শক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা উভয় ধর্মটাকে ব্যাখ্যা করবা। কারণ কার্বনের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে যে আয়নিক বন্ধন এই জন্য গঠন করা সম্ভব না কারণ 4টা ইলেকট্রনকে বাইরে বের করা, এই যে আয়নীকরণ শক্তি, মানে কোনো একটা মৌলের ইলেকট্রন থেকে বাইরে বের করে তাকে ধনাত্মক আয়নে পরিণত করাটা হচ্ছে আয়নীকরণ শক্তি। এই আয়নীকরণ শক্তি অনেক বেশি এবং এই বেশি আয়নীকরণ শক্তি কার্বনের পক্ষে প্রডিউস করা পসিবল না। এই জন্য কার্বন সমযোজী বন্ধন ছাড়া অন্য কোনো বন্ধন গঠন করে না। সো হোপফুলি ইটস গেটিং ইজি। ফার্স্ট সৃজনশীলটা তোমাদের জন্য পারা যাবে। সেকেন্ড যে সৃজনশীলটাতে তোমরা একটু যদি খেয়াল করো, সিলেট বোর্ড 2016-তে সেকেন্ড সৃজনশীলটাতে আবারও এরকম একটা ছক দেয়া আছে, এরকম ছক যে পর্যায় এম এটা হচ্ছে পর্যায়, ওরা দিয়েছে হচ্ছে এম আর আবার দিয়েছে হচ্ছে পর্যায়, মানে দুইটা ডিফারেন্ট পর্যায় এক্স। সো 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। সো দ্যাট উইল বি লিথিয়াম, বোরন কিছু নাই, সোডিয়াম কিছু নাই, W নিয়ন, দেন এ আবার ম্যাগনেসিয়াম, সিলিকন, এটা আবার কিউ, এটা আবার কিছু নাই, এটা জেড, এটা হচ্ছে আর্গন। আচ্ছা, এইরকম একটা চিত্র আছে সৃজনশীল 2-এ এবং এইটা দিয়ে তারা কি বলেছে আগে একটু বুঝে নিই এটা কি হবে। এটা যদি একটা পর্যায়, এটা একটা পর্যায়, লিথিয়াম আর সোডিয়ামকে দেখে খুব ভালো মতো বোঝা যাচ্ছে যে এটা কোন পর্যায়টা হবে। লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, সো 1s2 2s1 2s1। সুতরাং এটা হচ্ছে গ্রুপ 1, এটা হচ্ছে পর্যায় 2। এটা যদি 2 নম্বর পর্যায় হয় তাহলে এটা হচ্ছে 3 নম্বর পর্যায়। তাহলে এটা যদি লিথিয়াম হয়, লিথিয়ামের পরে এটা হচ্ছে বেরিলিয়াম। এখন হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। এখন এটা যদি হয় নিয়ন পর্যন্ত, এটা হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম আবার নাই, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। এখন মাঝখানে যে একটা স্কিপ আছে, এখানে যে মাঝখানে ওরা একটা স্কিপ করেছে, এই স্কিপ করার পিছনে একটা কারণ থাকবে। তার আগে একটু বলে নিই, এইখানে ফার্স্ট যে কোয়েশ্চেন সেটা হচ্ছে টলেমি বিকারক কি। টলেমি বিকারকের ক্ষেত্রে তোমরা একটু মনে রাখবা যে অ্যামোনিয়া যুক্ত যে সিলভার হাইড্রোক্সাইডকে টলেন বিকারক বলে। এই টলেন বিকারকটা তোমাদের জন্য একটু ইম্পর্টেন্ট। এটা কেমিস্ট্রি চ্যাপ্টার 7-এ রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারের অদক্ষেপণ বিক্রিয়ার নিচে এটাকে একটু এক্সপ্লেইন করা আছে। তোমরা একটু ওই জায়গাটুকু একটু রিয়াকশনগুলো দেখবে, এখানে 3টা রিয়াকশন আছে, সেখানে মনে রাখবে অ্যামোনিয়াযুক্ত সিলভার হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণকে টলেন বিকারক বলে। পরের কোয়েশ্চেন হচ্ছে পাউরুটি ফোলানোর জন্য ইস্ট ব্যবহৃত হয় কেন? পাউরুটি ফোলানোর জন্য ইস্ট ব্যবহার করা হয় কারণ ইস্ট হচ্ছে এমন একটা ছত্রাক যার অবাধ শ্বসনের ফলে কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হয় এবং এই কার্বন ডাইঅক্সাইড তাপ দিলে, এই মানে ইস্টের তাপ দেওয়া হলে যে কার্বন সৃষ্টি হয়, এই কার্বন ডাইঅক্সাইডটা পাউরুটিকে ফুলিয়ে তোলে। সো দ্যাট ইজ ওয়াই এটা হচ্ছে পাউরুটি ফোলানোর জন্য ইস্ট ব্যবহার করা হয়। পরের কোয়েশ্চেন, পর্যায় সারণীতে কিউ মৌলের অবস্থান নির্ণয় করো। এখন পর্যায় সারণীতে কিউ মৌলের অবস্থান, আগে কিউ মৌলটাকে বুঝতে হবে তো এটা কি। এখন আগে একটু সব কিছুকে আমরা আইডেন্টিফাই করে নিই। এটা লিথিয়াম, বেরিলিয়াম হওয়ার কথা কিন্তু হয়েছে বোরন।
লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন, কার্বন যদি হয় কার্বনের নিচে কিন্তু সিলিকন আছে, সো এটা হচ্ছে কার্বন। বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এটা ফ্লোরিন। নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম নাই, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। তোমরা যদি একটু সেকেন্ড আর থার্ড পর্যায়টা একটু খেয়াল করো, কিউ নাম্বার মৌলটা হচ্ছে ফ্লোরিন, এখানে হবে সালফার। জেড নাম্বার মৌল হচ্ছে ক্লোরিন, এটা হচ্ছে আর্গন। এ নাম্বার মৌল হচ্ছে সোডিয়াম, এই মৌল হচ্ছে কার্বন। আমাদেরকে প্রশ্ন করেছে কিউ মৌলের অবস্থান নির্ণয় করতে। কিউ মৌল হচ্ছে ফ্লোরিন, আর ফ্লোরিন কত নাম্বার পারমাণবিক সংখ্যা? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, দিস ইজ 9, সো দ্যাট উইল বি 9, 1s2, 2s2, 2p5, সো এটা 2p5 হবে। এখন 2p5 যদি হয়, এটা সর্বোচ্চ পর্যায় সংখ্যা হচ্ছে 2, সো ইন দ্যাট কেস এটা হবে হচ্ছে পর্যায় 2। দ্বিতীয় পর্যায়ে 7a গ্রুপের মৌল ফ্লোরিন, এটা হ্যালোজেন গ্রুপের মৌল 7a, সো এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের 7a গ্রুপের মৌল। এটা ক্যান্সেল করতে হবে 3 নম্বরে 2 এর গয়ে। পরের কোয়েশ্চেন হচ্ছে এম নং পর্যায়ের মৌলগুলোর আকার কিভাবে পরিবর্তিত হয়েছে বিশ্লেষণ করো। এম পর্যায়ের মৌলগুলোর আকার, এম পর্যায় কোনটা? সেকেন্ড পর্যায়। এদের পরমাণুর আকার কিভাবে? লিথিয়ামের শেল 2টা, নিয়নেরও শেল 2টা, কিন্তু আমি যদি জানি যে পর্যায়বৃত্তিক ধর্মগুলা হচ্ছে এমন ধর্ম যেগুলো কোনো পর্যায়ের বাম থেকে ডানে যেতে থাকলে অথবা কোনো গ্রুপের উপর থেকে নিচে আসতে থাকলে ক্রমান্বয়িকভাবে চেঞ্জ হয়, এরা হচ্ছে পর্যায়বৃত্তিক ধর্ম। পারমাণবিক আকার অন্যতম একটা পর্যায়বৃত্তিক ধর্ম। সো পারমাণবিক আকার যেহেতু পর্যায়বৃত্তিক ধর্ম, সেটা কিভাবে চেঞ্জ হয়? কোনো পর্যায়ের বাম থেকে যদি ডানে যেতে থাকি, আমি বাম থেকে ডানে যেতে থাকি, তাহলে আমি জানবো যে এটা হচ্ছে লিথিয়াম। লিথিয়ামের এটা নিউক্লিয়াস, ফার্স্ট শেলে হচ্ছে 2টা ইলেকট্রন, পরের শেলে হচ্ছে 1টা ইলেকট্রন, যেহেতু 3। আর নিয়নের ক্ষেত্রে আমরা জানি ফার্স্ট শেলে হচ্ছে 2টা ইলেকট্রন, পরের শেলে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। নিয়ন হচ্ছে 10, সো এটা হচ্ছে 10টা প্রোটন 10টা ইলেকট্রন, এটা হচ্ছে 3টা প্রোটন 3টা ইলেকট্রন, শেল কিন্তু 2টা। তাহলে কিভাবে চেঞ্জ হতে থাকবে? যে লিথিয়াম থেকে নিয়ন পর্যন্ত প্রত্যেকটা মৌলেরই বাইরের শক্তি স্তরে 2টা করে শক্তি স্তর আছে, কে শেল এবং এল শেল, কে এল এম, কে এবং এল শেল। কে শেলে 1টা ইলেকট্রন লিথিয়ামের ক্ষেত্রে, নিয়নের ক্ষেত্রে 8টা ইলেকট্রন। এখন এই 2 নাম্বার শেলে 8টা ইলেকট্রনকে এর ভিতরের 10টা নিউক্লিয়াস, কেন 10টা নিউক্লিয়াস? কারণ সোডিয়ামের হচ্ছে 10টা ইলেকট্রন, 10টা নিউক্লিয়াস, একটা নিউক্লিয়াসে 10টা প্রোটন 10টা ইলেকট্রনকে যেভাবে আকর্ষণ করবে, 3টা প্রোটন 3টা ইলেকট্রনকে অত জোরে আকর্ষণ করতে পারবে না। সুতরাং বাম পাশ থেকে ডান পাশে যেতে থাকলে পারমাণবিক আকার কমতে থাকবে। সুতরাং সবচেয়ে ছোট পারমাণবিক পরমাণু আকার হচ্ছে এটা এবং সবচেয়ে বড় হচ্ছে এটা। সো আমরা এভাবে অ্যান্সার করব। সো সম্ভবত সেকেন্ড সৃজনশীলটা তোমাদের পক্ষে পারা কঠিন কিছু না, সো হোপফুলি তোমরা এটা পারবে। ওকে, এরপর 3 নম্বর যে সৃজনশীলটা, এটা একটু চিন্তা করতে হবে। 3 নম্বর সৃজনশীলে একটা রিয়েক্টেন্ট আছে, এখানেও আছে, এখানে হচ্ছে এটা হচ্ছে এ বিকার,
এটা হচ্ছে বি বিকার, এবং উভয় মৌলে উভয় দ্রবণে 150 ml দ্রবণ আছে। এটাকে বলা হয়েছে, এটা হচ্ছে 22 গ্রাম সোডিয়াম কার্বনেট দেওয়া আছে। এটা একটা ভালো প্রশ্ন। আর এখানে 22 গ্রাম সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে। দুইটাই হচ্ছে 150 ml দ্রবণ। ফার্স্ট কোয়েশ্চেন করেছে অ্যানালার কাকে বলে। অ্যানালারের সংজ্ঞা হচ্ছে অলমোস্ট 99% বিশুদ্ধ যৌগ বা সবচেয়ে বিশুদ্ধ যৌগকে অ্যানালার বলে। পরের কোয়েশ্চেন H2 একটি পোলার যৌগ। অবশ্যই H2 পোলার যৌগ, কারণ এর আগে আমি ব্যাখ্যা করেছি যে পানির যৌগে একটা অক্সিজেনকে ঘিরে দুইটা হাইড্রোজেন যেভাবে অবস্থান করে, যে শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে অক্সিজেন টেনে তার দিকে নিয়ে নেয়। সো এখানে একটা তড়িৎ ঋণাত্মকতার সৃষ্টি হয়, এবং অক্সিজেন তড়িৎ ঋণাত্মক হলে, অক্সিজেন যদি তড়িৎ ঋণাত্মক হয়, সো সে শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে তার দিকে নিয়ে নেয়। তখন অক্সিজেনের মধ্যে একটা আংশিক পোলারিটি এবং হাইড্রোজেনের মধ্যেও ঋণাত্মকতা এবং হাইড্রোজেনের মধ্যে ধনাত্মকতা সৃষ্টি হয়। সুতরাং এক্ষেত্রে পানি হচ্ছে একটা পোলার যৌগ। পরের কোয়েশ্চেন, উপরিউক্ত যৌগদ্বয় হতে উৎপন্ন লবণের শতকরা সংযুতি। ওয়েল, উপরিউক্ত যৌগটার মধ্যে কি কি জিনিস আছে? এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট, আর এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এরা বিক্রিয়া করলে কি লবণ হতে পারে? সোডিয়াম কার্বনেট, সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করলে উৎপন্ন হবে সোডিয়াম সালফেট, পানি, কার্বন ডাইঅক্সাইড। এখন এই যে সোডিয়াম সালফেট, এই সোডিয়াম সালফেটের কি বলেছে? শতকরা সংযুতি নির্ণয় করতে। এখন সোডিয়াম সালফেটের আগে তো আণবিক ভরটা বের করতে হবে। সো সোডিয়াম সালফেটের আণবিক ভর হচ্ছে, সোডিয়ামের পারমাণবিক ভর 23 × 2 প্লাস সালফারের হচ্ছে 32, অক্সিজেন হচ্ছে 16 × 4, সল টুগেদার 46, 32, 64, 4 2 6, 12, 4 3 9, 4 13, 14, 142। এখন এই যে 142, সোডিয়াম সালফেটের আণবিক ভর, এই সোডিয়াম সালফেটের আণবিক ভর থেকে সোডিয়াম, সালফার এবং অক্সিজেনের শতকরা সংযুতি কিভাবে বের করব? সোডিয়ামের শতকরা সংযুতি হবে, সোডিয়াম কত? 23 × 2, 46 আউট অফ 142 × 100%। সালফারের হচ্ছে 32 আউট অফ 142 × 100%, আর অক্সিজেনের হচ্ছে 64 আউট অফ 142 × 100%। সো এইখানে তোমরা এই জিনিসটাকে খুব সহজে করেই কিন্তু অঙ্কটা করতে পারবে। সো এটা যদি পেরে থাকো, এই বিক্রিয়াটা যদি তোমাদের সহজ, এটা সহজ লাগারই কথা, এখানে কঠিন বলে কোনো কিছু নাই। এটা পার্সেন্টেজগুলো বের করে ফেলবে, ক্যালকুলেশন। পরের কোয়েশ্চেনটা হচ্ছে, বিকার এতে আরও 50 মিলি পানি দিলে যৌগদ্বয়ের ঘনমাত্রা তুলনা করো। ইটস এ গুড কোয়েশ্চেন। এখন আমি যদি এখানে 50 ml দেই, তাহলে এটা 200 ml হবে। সো এখন এই যৌগ যেটা, এই যৌগটা আর হচ্ছে বি যৌগটা, এই যৌগের ক্ষেত্রে আমি কি বের করব? S = W × 1000 M × V, এটা S1, এটা S2, W × 1000 M × B। সো এখন এই ডাব্লিউটা হচ্ছে দ্রবীভূত পদার্থের ভর, এম হচ্ছে আণবিক ভর, এবং ভি হচ্ছে আয়তন। এই সূত্রটার ব্যাখ্যা আমি তোমাদের বলেছিলাম ষষ্ঠ অধ্যায়ের যে রাসায়নিক গণনা এবং হচ্ছে মোলের ধারণা চ্যাপ্টারে, যে ডাব্লিউ হচ্ছে 22 × 1000, এম হচ্ছে আণবিক ভর, সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 106, সো 106, আয়তন হচ্ছে এটার 200, এবং S2 হচ্ছে, W হচ্ছে
W হচ্ছে 22 again 1000, M হচ্ছে সালফিউরিক অ্যাসিডের হচ্ছে 98 এবং V হচ্ছে 150, বিকজ এখানে কিন্তু 150 দুইটাই ছিল, এইখানে কিন্তু 200 হয়েছে বিকজ 50 ml অ্যাড হয়েছে। সো আমি একটু দেখি রিঅ্যাকশনটা কীরকম হয়। 22 1000 ডিভাইডেড বাই 106 ইন্টু 200 হচ্ছে 1.03 মোলার। সো 1.03 মোলার। আর S2 হচ্ছে 22,000 divided by 98 into 150, that is 1.49 molar. So we can see that S2 is greater than S1, অর্থাৎ এখানে 50 ml পানি যোগ করার কারণে এই দ্রবণের ঘনমাত্রা থেকে বেড়ে গেছে। সো S2টা S1-এর চেয়ে বড়। সো হোপফুলি তোমরা এই ক্যালকুলেশনটা এখান থেকে পারবে এবং এই সূত্রটাকে মাথায় রাখবে, যেখানে W হচ্ছে দ্রবীভূত পদার্থের ভর, M হচ্ছে আণবিক ভর এবং V হচ্ছে আয়তন। সো হোপফুলি এটা তোমাদের কাছে সহজ বলে মনে হয়েছে। এই হচ্ছে প্রথম 3টা সৃজনশীলের ব্যাখ্যা। সো আশা করি তোমরা এই বোর্ডের এই 3টা সৃজনশীল বুঝতে পেরেছো।